হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। সিলেবাস আলোচনা আমার হয়ে গিয়েছে। যারা এখনো সিলেবাস রিলেটেড ভিডিও দেখোনি, চ্যানেল ভিজিট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখো, যাতে প্রত্যেকবার সবার আগে সমস্ত রকমের আপডেটস বলো, ইনফরমেশন বলো, সমস্ত কিছু যেন তোমরাই সবার আগে পেয়ে যাও। তা আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে, দেখো পাঠ্যক্রম। ঠিক আছে, পাঠ্যক্রমের ধারণা নিয়ে, পাঠ্যক্রমের প্রকৃতি আমি আলোচনা করে দিয়েছি। আজকে আলোচনা করব কনসেপ্ট, কারিকুলাম এর যে কনসেপ্ট রয়েছে সেটা। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটা আমি একটুখানি দেখে নিচ্ছি। দেখো, একটা নতুন সেমিস্টার শুরু হয়েছে, অনেকেই চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কিন্তু সঠিকভাবে জানা নেই। তাহলে বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে, রবিবার কিন্তু স্কিপ করে যাবে। এইবার চলে আসি আমরা কোর্স ফি। কোর্স ফি কি রয়েছে ম্যাম, এটা নিয়ে অনেক কনফিউশন। দেখো একটু ভালো করে যদি দেখো, এখানে ফর এন্টায়ার সেমিস্টার কাদের জন্য, ফর মেজর স্টুডেন্টস কত টাকা ধার্য করা হয়েছে? মাত্র 1199 টাকা, মাত্র 1199 টাকা। এবং মাইনর স্টুডেন্টসদের জন্য মাত্র 699 টাকা ধার্য করা হয়েছে, মাত্র 699 টাকা ধার্য করা হয়েছে। অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, ঝটপট যোগাযোগ করে নাও। 10th of January থেকে অনলাইন ব্যাচের ক্লাসেস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এইবারে চলো আজকের যে বিষয়টা নিয়ে ক্লাস, সেখানে চলে আসি। ঠিক আছে, ভিডিও বড় হতে পারে, অসুবিধা নেই, ধৈর্য ধরে দেখতে হবে। দেখলে পরে আশা করি যারা ইউটিউবের যারা স্টুডেন্টসরা রয়েছে, যারা হয়তো অনলাইন ব্যাচে আমাদের সাথে যুক্ত নেই, তাদের জন্য এটা যথেষ্ট হেল্পফুল হবে। দেখো, শিক্ষার কার্যক্রমের বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান কি? কারিকুলাম বা পাঠ্যক্রম, তাই তো? শিক্ষা কার্যক্রমের লক্ষ্য নির্ধারণ হওয়ার সাথে সাথেই জানা দরকার যে কারিকুলাম কি রয়েছে বা পাঠ্যক্রম কি আছে। এই পাঠ্যক্রম শিক্ষার্থীকে শিক্ষার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। আসলে উপযুক্ত পঠন পাঠন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর একটা সুপরিকল্পিত, একটা গতিশীল প্রক্রিয়াই হচ্ছে পাঠ্যক্রম। জফলাগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে পাঠ্যক্রম কি? পাঠ্যক্রম হলো শিক্ষার্থীকে নির্দিষ্ট শিক্ষার লক্ষ্যে তো পৌঁছে নিয়ে যেতে হবে, তাহলে সেই ক্ষেত্রে হেল্পফুল হচ্ছে আমাদের এই পাঠ্যক্রম, গতিশীল প্রক্রিয়া। ঠিক আছে, এবারে দেখি কিভাবে এলো। আচ্ছা, বাংলায় যে কথাটিকে পাঠ্যক্রম, ইংরেজিতে সেটাকে আমরা কি বলি? কারিকুলাম বলি। কারিকুলাম বলে আমরা বেশি জানি, পাঠ্যক্রম বললে আবার মাঝে মাঝে অবাক হয়ে যাব, তাই তো? আচ্ছা, ব্যুৎপত্তিগত দিক আবার অনুসন্ধান করলে দেখা যায় ইংরেজি কারিকুলাম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কুরেরে থেকে, অর্থাৎ যার অর্থ হচ্ছে রেস বা দৌড়। ঠিক আছে, আবার কারিকুলাম শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষ লক্ষ্যে পৌঁছানোর গতিপথ। ঠিক আছে, কোর্স টু বি রান ফর রিচিং আ সার্টেন গোল। ক্লিয়ার? অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে কারিকুলাম কথা ব্যবহার করে শিক্ষা কার্যক্রমকে কি বলা হচ্ছে? যে একটা দৌড়ের সাথে তুলনা করা হচ্ছে। যখন আমরা একটা রেসে পার্টিসিপেট করি, তখন আমাদের কি থাকে? সামনে একটা লক্ষ্য থাকে, সবার আগে যেতে হবে, ওই রেড কালারের রিবনটা ক্রস করে চলে যেতে হবে, তবেই তুমি ফার্স্ট হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে সেম এটাই, শিক্ষার লক্ষ্য স্থির করা হয়েছে, তোমাকে সেই দিকে দৌড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবারে দেখো, মধ্যযুগে এই যে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রমকে জ্ঞান ভিত্তিক ধারণা হিসেবে বিবেচনা করা হতো। ফলে প্রাথমিক পর্বে পাঠ্যক্রমে গুরুত্ব পেয়েছে সুপরিকল্পিতভাবে তাত্ত্বিক জ্ঞান এবং তার বিন্যাসের উপর। আচ্ছা, এটা প্রথম দিকের বিষয়। ঠিক আছে, দেখো, মধ্যযুগে পাঠ্যক্রমকে শুধুমাত্র একটা কি বলবো, যে একটা জ্ঞান ভিত্তিক একটা ধারণা এভাবেই কিন্তু দেখা হতো। কিন্তু পরবর্তীতে দার্শনিক ভিত্তির সঙ্গে পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে শিক্ষার লক্ষ্য মনোবৈজ্ঞানিক সমাজতাত্ত্বিক মতবাদ দ্বারা প্রভাবিত হয়। ফলে শিক্ষার লক্ষ্য যেমন জীবন আদর্শ ও সমাজ আদর্শের দ্বারা প্রভাবিত হয়, তেমনি পাঠ্যক্রম আবার শিক্ষার্থী ও শিক্ষাকে ব্যক্তি সত্তা, প্রকৌশল ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষাপটে সুনিয়ন্ত্রিত এবং নির্ধারিতও করে থাকে। তার মানে আগে শুধু সেটাকে একটা জ্ঞান ভিত্তিক ধারণা মনে করা হতো, কিন্তু পরবর্তীকালে যখন এই যে পাঠ্যক্রমকে দার্শনিক বিভিন্ন ভিত্তি থেকে দেখা হলো, তখন কিন্তু দেখো বলা হচ্ছে যে মনোবৈজ্ঞানিক সমাজতাত্ত্বিক মতবাদ সমস্ত কিছুর দ্বারা কিন্তু এবারে পাঠ্যক্রমকে দেখা হলো। ক্লিয়ার?
আচ্ছা, এবারে দেখো এর ফলে কি হচ্ছে। এর ফলে যেমন জীবন আদর্শ সমাজ দর্শের দ্বারা প্রভাবিত হয়, তেমনি পাঠ্যক্রম আবার শিক্ষাকে ব্যক্তিসত্তা, প্রকৌশল ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষাপটে সুনিয়ন্ত্রিত ও নির্ধারিত করে থাকে। আর এই সমস্ত উপাদান ও পরিমণ্ডল একে অন্যের পরিপূরক হয়ে শিক্ষার্থীকে নির্দিষ্ট পথে এগিয়ে যেতে সাহায্য করে, এবং যার জন্য একদম শুরুতে বললাম না যে পাঠ্যক্রম একটা গতিশীল প্রক্রিয়া, এই জন্যই বলা হয়েছিল যে পাঠ্যক্রম কেন একটা গতিশীল প্রক্রিয়া। আচ্ছা, পাঠ্যক্রম নিয়ে শিক্ষাবিদরা বিভিন্নভাবে চিন্তা ভাবনা করেছেন, বিভিন্ন শিক্ষাবিদরা বিভিন্নভাবে কিন্তু পাঠ্যক্রমকে কি বলবো যে ডেসক্রাইব করেছেন। তবে চতুর্দশ শতাব্দীতে শিক্ষাবিদগণের গবেষণার ক্ষেত্রে এই জায়গাটা একটা বিশেষভাবে গুরুত্ব লাভ করে। এই সময় গ্রিক দার্শনিক প্লেটো পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে বিভিন্ন দার্শনিক মতবাদ কিন্তু দিয়েছেন, পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে বিভিন্ন দার্শনিক মতবাদ দিয়েছেন। তারপরে সপ্তদশ শতাব্দীতে কমিনিয়াস এই মতবাদের উপযুক্ত প্রয়োগ পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে দেখান। তাহলে কি হলো, প্লেটো কি করলেন, পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে বিভিন্ন দার্শনিক মতবাদ দিলেন। ক্লিয়ার? তারপরে সপ্তদশ শতাব্দীতে কমিনিয়াস কি করলো, এই মতবাদের এবার সেটাকে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করে পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে সেটাকে তিনি করে দেখালেন। পরবর্তীকালে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীতে রাস্ক, ফ্রয়েবেল প্রমুখ শিক্ষাবিদরা পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে নানান বিষয় সমস্যা নিয়ে এবার এই দিকটা তারা আলোচনা করলেন যে আচ্ছা পাঠ্যক্রম রচনা করতে গেলে তো অনেক রকমের প্রবলেম আসবে বা অনেক রকমের দৃষ্টিভঙ্গির প্রয়োজন রয়েছে এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো অবশ্য পাঠ্যক্রম প্রস্তুতের ক্ষেত্রে ঊনবিংশ শতাব্দীতে হার্ভার্ডের মতবাদ ও তত্ত্ব একটা নতুন দিকে সূচনা করে। তার ফলশ্রুতি কি হয়, এই যে শিক্ষা কমিশন, ঠিক আছে, তার ফলশ্রুতি হিসেবে দেখো যে পাঠ্যক্রমের উন্নয়ন ও পর্যালোচনার উপর শিক্ষাবিদরা এবার আস্তে আস্তে বিশেষভাবে গুরুত্ব দিতে থাকে, এবং তার জন্য কি হয় যে দেশে বিদেশে কিন্তু শিক্ষা কমিশন হয়। এইসব কমিশনের রিপোর্ট পর্যালোচনা করলে দেখা যায় যে বাস্তব অভিজ্ঞতা এবং এই যে চেঞ্জ হতে থাকা পরিবেশ বা আর্থসামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে শিক্ষার মূল লক্ষ্য, মূল কাঠামো, পরিচালনা ব্যবস্থা স্থির হওয়ার সঙ্গে সঙ্গে বিবর্তন ঘটেছে কিন্তু কারিকুলামের ধারণাগত ভিত্তি ও বাস্তব রূপায়ণের প্রক্রিয়া। তো পাঠ্যক্রম নিয়ে নানা বিশ্লেষণ কিন্তু শিক্ষাবিদরা করেছেন, এবং সেই মতোই আমরা একটু এখানটায় দেখে নিচ্ছি, ঠিক আছে। এখানে অনেকগুলো রয়েছে, তোমরা যেই সোর্স থেকে পড়বে, বইয়ের থেকে পড়বে বা আমাদের যারা স্টুডেন্টসরা রয়েছে আমাদের দেওয়া নোটস থেকে পড়বে, এখানে এগুলো পেয়ে যাবে। আমি দুটা মতো আলোচনা করে দিচ্ছি। দেখো ফ্রয়েবেল কি বলেছেন, পাঠ্যক্রম হচ্ছে মানব জাতির সার্বিক জ্ঞান ও অভিজ্ঞতার একটা সমন্বয়ী রূপ। ক্লিয়ার? তাহলে মানব জাতির একটা সার্বিক জ্ঞান এবং তার যে এক্সপিরিয়েন্সেস আছে তার একটা সমন্বয়ী রূপ। তারপর পেইনি কি বলছেন, শিক্ষার্থীদের মতে ব্যক্তিত্ব বিকাশের অনুকূলে বিদ্যালয়ে সচেতনভাবে পরিবেশ এবং কার্যক্রম সংগঠিত হয়েছে, ঠিক আছে। তাহলে এগুলো দেওয়া রয়েছে এভাবে। তো এই ছিল আজকের আমার ক্লাস বা আলোচনার বিষয়। দেখো পাঠ্যক্রম বা কারিকুলামের ধারণা, এই জায়গাটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে, ব্যুৎপত্তিগত অর্থগুলো দেখবে, এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। ভিডিও ভালো লাগলে ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।